সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি নাফিসা হক। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন 7 আগস্টের পর সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। সরকারের এখন প্রধান কাজ জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়া। এ ব্যাপারে উপদেষ্টা পরিষদকে দায়িত্বশীল হয়ে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টা। প্রশাসনকে সঠিক দায়িত্ব পালনের নির্দেশও দিয়েছেন তিনি। সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন নিয়ে এসব দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আর বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথাই জানিয়েছেন। 24-এর 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠক করতে দ্বিতীয়বারের মতো সচিবালয়ে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকাল 10:30টার আগেই সচিবালয়ে আসেন তিনি। প্রধান উপদেষ্টার সচিবালয়ে আসা উপলক্ষে সকাল থেকেই সচিবালয় ঘিরে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি, জোরদার ছিল বিশেষ নিরাপত্তা। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে দুপুর 2টায় সচিবালয় থেকে বের হন প্রধান উপদেষ্টা। এরপর বৈঠকের বিষয় নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, নির্দিষ্ট এজেন্ডার বাইরে শুরুতেই নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনার বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। 5 তারিখে আমাদের প্রথম অধ্যায়ের শেষ হয়েছে। উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ। আরো দুটো কাজ তো আমাদের আছে প্রাইমারি কাজগুলোর মধ্যে। একটা হচ্ছে যে রিফর্ম, আর হচ্ছে ট্রায়াল। ট্রায়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি 4টা ট্রায়াল শুরু হয়েছে, 27টি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, 16টা চার্জশিট হয়েছে। আগামী নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে সরকারের নেয়া পদক্ষেপের কথা জানান প্রেস সচিব। আনসার, পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে। আগে তো আমাদের ছিল যে 8 লক্ষর মতো মানে দেওয়া যাবে। এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে আরো বেশি দেওয়া যায় কিনা, আরো 40-50 হাজার অ্যাড করা যায় কিনা। আর্মির তরফ থেকে আগে একটা ধারণা ছিল যে 60,000 ট্রুপস ডিপ্লয়েড থাকবে। এখন চিন্তা ভাবনা করা যাচ্ছে এটা কত বেশি সংখ্যক নিয়োজিত করা যায়, সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে। সংবাদ সম্মেলনে প্রেস সচিব আরো বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত 31 জুলাই পর্যন্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে 315টি সিদ্ধান্তের মধ্যে বাস্তবায়ন হয়েছে 247টি সিদ্ধান্ত, যা 78.41%। স্বাধীনতার পর এটা যে কোনো সরকারের জন্য রেকর্ড। জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মেহেরিন চৌধুরীর নামে পুরস্কার চালুর সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে। সারাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। নির্বাচন আয়োজনে সরকারের চিঠি পাওয়ার পর জোর তৎপরতা শুরু হয়েছে নির্বাচন কমিশনে। আর সকাল থেকেই হয়েছে নবম কমিশন সভা। দর্শক, এই বিষয়ে ব্রিফিং চলছে এসিতে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন পদ্ধতিতে আমাদের প্রবাসী ভোটারদেরকে সেন্সিটাইজ করা, অবহিত করা এবং তাদেরকে ভোটার এডুকেশনের কাজটা করা হবে। যেমনটা বললাম যে ইন কান্ট্রিও ভোট দেওয়া হবে। আমরা একটা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছি, যে চ্যালেঞ্জটা নিয়ে আজকে আলোচনা করেছি, সেটা হচ্ছে যদি কোনো কারণে কোনো আসনে যারা প্রাথমিকভাবে প্রার্থিতা যাদের বাতিল হয়ে যায়, শেষ মুহূর্তে যদি তারা আদালতে গিয়ে প্রার্থিতা ফেরত পান, তাহলে সেই সব আসনের ভোটের কি হবে প্রবাসীদের ক্ষেত্রে বিশেষ করে। তো আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যদি এই ধরনের অবস্থা তৈরি হয়, তাহলে সেই সব আসনের পোস্টাল ব্যালট হিসাবে নেওয়া যাবে না। এটা একটা বড় ধরনের সমস্যা আমাদের সামনে থাকবে। তবে আমরা এটাও খতিয়ে দেখছি যে আইনগতভাবে কোনোভাবে একটা করা যায় কিনা, যে একটা ন্যূনতম সময়ের আগে যেন এই আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করা যায়, যে প্রার্থিতা ফেরত পাওয়ার বা ইত্যাদি ইত্যাদি। নির্বাচন কমিশনের এন্ডে যে সময়টা আছে সেই সময়টা কোনো সমস্যা না, বাট এর পরেও তো কেউ কেউ আদালতে শরণাপন্ন হন এবং 2-1 ফেরত পানও। যদি সেই প্রক্রিয়াটা আমাদের সম্পন্ন করতে হয়, তাহলে এই জায়গাটাতে একটা ভয়েড আমাদের থেকে যাচ্ছে। তবে আমরা যে বর্তমানে যে ব্যবস্থাটা আমরা রেকমেন্ড করছি, তাতে করে আমরা আশা করি বৈশ্বিক যে ওয়েস্টেজ রেট আছে 24% থেকে শুরু করে প্রায় 50% পর্যন্ত, আমাদের ওয়েস্টেজ রেট ইনশাল্লাহ অত হবে না। এটা গেল একটা।
আর আপনারা খরচের ব্যাপারে হয়তো জানতে চাইবেন। হ্যাঁ, এটা একটা ডেফিনেটলি একটা আপনার ব্যয় সাপেক্ষ একটা প্রসেস। একটা শুধুমাত্র পোস্টালে আপনার আনা নেওয়া করতে লাগবে আনুমানিক 500 টাকা। আগে যেটা 700 টাকা আমাদেরকে পোস্ট অফিস বলেছিল, এটা আমরা আরও কিছু করার পরে দেখেছি এটা 500 টাকায় করা সম্ভব অন অ্যান এভারেজ। আর এর বাইরে প্রিন্টিং ইত্যাদির জন্য আর একটা খরচ আছে। সো এই একটা এক্সপেন্ডিচার হবে। তো আমরা যেটা করেছি যে আমরা প্রতি লক্ষ ভোটারের জন্য একটা আনুমানিক হিসাব করে, যে আমরা তো জানি না কতজন রেজিস্ট্রেশন করবেন, কতজন ভোট দিবেন, আমরা একটা প্রাক্কলিত বাজেট সরকারের কাছে এটার জন্য ডিমান্ড করব, এই পোস্টাল ব্যালটটা শুধুমাত্র আপনার অনুষ্ঠান করার জন্য। আর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ইতোমধ্যে একটা প্রজেক্ট প্ল্যানিং কমিশনে গিয়েছে, যেটা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা ডেভেলপ করা, রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম ইত্যাদি, এবং এটাকে কন্ডাক্ট করানোর জন্য আমরা আশা করছি এটা অতি শীঘ্রই এই প্রজেক্টটাও পাস হয়ে যাবে। দর্শক, নবম কমিশন সভা শেষে ব্রিফিং চলছে ইসিতে, আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। যুগপথ আন্দোলনে অংশ নেয়া দলগুলোকে সাথে নিয়ে আগামী নির্বাচন করবে বিএনপি। এর বাইরে সমমনা দলগুলোকে নিয়েও জোট হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথাই জানিয়েছেন তিনি। আরও বলেছেন, শুধুমাত্র জনপ্রিয়তা দেখে আগামী নির্বাচনে প্রার্থী বাছাই করবে না বিএনপি। সাইফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর নির্বাচনী ট্রেনে পুরো দেশ। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। বিএনপি সহ বেশিরভাগ দলই ভেতরে শুরু করেছে নির্বাচনের প্রস্তুতি। সভা সমাবেশ সহ নানা কর্মসূচির মাধ্যমে দলকে সুসংগঠিত করছে বিএনপি। লন্ডন থেকে নির্বাচনী চ্যালেঞ্জ উতরাতে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, আন্দোলন সংগ্রামে বিএনপির সঙ্গে রাজপথে থাকা দলগুলোকে নিয়েই আগামী নির্বাচনের বৈতরণী পার হতে চায় তার দল। যারা যুগপথ আন্দোলনের শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। এর বাইরেও আমাদের সাথে লাইক মাইন্ডেড যারা আছে, যাদেরকে নিলে শান্তিপূর্ণ, সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব, সেই হিসেবে আমরা আমাদের জোট গঠনের চেষ্টা হবে। তবে সালাউদ্দিন আহমেদ জানান, এবার কেবল জনপ্রিয়তা দেখেই প্রার্থী বাছাই করবে না বিএনপি। বলেন, বিশ্ববাসীর কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখতে জনগণও মুখিয়ে আছে। রাজনৈতিকভাবে, আদর্শিকভাবে যাকে গ্রহণযোগ্য জনগণ মনে করবে নিজ নিজ এলাকায়, সেরকম প্রার্থীকে আমরা সিলেকশন করব। তবে রাজনীতিতে তার অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রামে তার ত্যাগ তিতিক্ষা, এগুলোকে মূল্যায়ন করা হবে। এদিকে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বই দেশে অস্থিরতার কারণ। এই বিলম্বটা অনেক ক্ষতি হয়ে গেল দেশে। অর্থনীতিতে ক্ষতি হলো, আইন শৃঙ্খলাতে ক্ষতি হলো, এবং একটি বছরে আওয়ামী লীগ যাদের কোটি কোটি টাকা লুট করার ইতিহাস, তারা আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার সুযোগটা কিছুটা পেয়েছে। আগের 3 নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচনী কর্মকর্তারা যাতে আসন্ন জাতীয় নির্বাচনে না থাকেন তা নিশ্চিতের দাবি জানান বিএনপির এই নেতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গণ অভ্যুত্থান দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠান এড়িয়ে হাসনাত সার্জিস পাটোয়ারিদের কক্সবাজার ভ্রমণ ঘিরে নতুন বিতর্কে পড়েছে এনসিপি। দর্শানো নোটিশের জবাব দিয়ে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, সাগরের পাড়ে বসে গভীরভাবে ভাবার সুযোগ নিতেই কক্সবাজার গিয়েছিলেন। আর হাসনাত আব্দুল্লাহ বলছেন যে অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি এটি ছিল তার নীরব প্রতিবাদ। এতে দলের ভাবমূর্তি খানিকটা ক্ষুণ্ণ হলেও অন্তকোন্দল নেই বলে জানিয়েছেন আরও কয়েকজন নেতা। মাজহারুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি অর্থাৎ 5 আগস্ট যখন গোটা দেশ ব্যস্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপনে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যখন বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণার প্রস্তুতি শেষ পর্যায়ে, তখনই গণমাধ্যমে খবর আসে এই অভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া এবং জন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে তৈরি হওয়া দল জাতীয় নাগরিক পার্টির 5 শীর্ষ নেতা অবকাশ কাটাতে গেছেন কক্সবাজারে। সঙ্গে যুক্ত হয় সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকের খবরও, যদিও তা পরবর্তীতে গুজব বলেই প্রমাণিত হয়।
মুহূর্তের এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তোলে। এমন প্রেক্ষাপটে হাসনাত, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহকে কারণ দর্শানোর নোটিশ দেয় এনসিপি। এরই মধ্যে কারণ ব্যাখ্যা করে দলের নোটিশের জবাব দিয়েছেন এনসিপি নেতারা। এর একটি কপি নিজের ফেসবুক পেজে আপ করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সেখানে তিনি দাবি করেছেন, দলের হাইকমান্ডকে জানিয়েই তারা কক্সবাজারে যাওয়ার সিদ্ধান্ত নেন। সফরের উদ্দেশ্য নিয়ে তিনি বলেছেন, সাগর পাড়ে বসে তিনি গভীরভাবে ভাবতে চেয়েছেন গণ অভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা নিয়ে। আর এনসিপির অপর নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে লিখেছেন, যেখানে ঐক্যের পরিবর্তে বিভাজনকে, শহীদ এবং আহতদের পরিবর্তে কিছু মুষ্টিময় গোষ্ঠীর কথা এবং মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে, সেখানে উপস্থিত থাকার কোনো ইচ্ছা বা প্রয়োজন তিনি বোধ করেননি। তাদের কক্সবাজার সফর ছিল অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি নীরব প্রতিবাদ। 5 আগস্ট দলের শীর্ষ নেতাদের কয়েকজনের কক্সবাজার যাওয়া নিয়ে দলের কেন্দ্রীয় নেতারা জানান, অভ্যুত্থানের বর্ষপূর্তির মতো গুরুত্বপূর্ণ দিনে দলকে না জানিয়ে সফরে যাওয়া ঠিক হয়নি। কেন আপনি 5 আগস্টের মতো একটি দিনে, যেখানে আপনাদের মধ্যে দুজন আপনারা আমন্ত্রিত ছিলেন, তারপরে কেন আপনাদের কক্সবাজারে যেতে হলো? তো এটি একটি গর্হিত কাজ হয়েছে এবং মানুষ খুব মারাত্মকভাবে আহত হয়েছে। এই ঘোষণাপত্র প্রদানের দিন আমাদের 5জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা ঢাকার বাইরে একটি শহরে অবস্থান করেছেন এবং সামহাও তারা, আমরা দেখলাম যে সেখানে গোয়েন্দা জালে তারা আবদ্ধ হয়ে গিয়েছেন। আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব হিসেবে এটা তাদের জন্য নৈতিকভাবে এটা যথার্থ হয়নি। এমন সফর দলকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও জানান তারা। যেহেতু 5ই আগস্ট গোটা বাংলাদেশের ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসে আমি মনে করি যে গণ অভ্যুত্থান ঘটেছে, এটা বিশ্বে বিরল। এই দিনে তাদের এই সফরটি সাংগঠনিকভাবে আমি যেহেতু শোকজ নোটিশ হয়েছে, ফলে তারা এটা ব্যাখ্যা তারাই দিবেন। যদি আপনি রাজনীতি বলেন, এটা আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের উপর কিছুটা হলো আস্থার সংকট দেখা দিতে পারে বলে আমরা মনে করছি। নেতারা বলছেন, এনসিপিতে কেউ জবাবদিহিতার বাইরে নয়। দলীয় নীতিমালা ভঙ্গ করলে সবাইকে জবাবদিহি করতে হয়, এটাই তার উদাহরণ। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচনের যে সময় দেওয়া হয়েছে তা নিয়ে আপত্তি নিয়ে জামায়াত ইসলামের, জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এই কথা জানান তিনি। বলেন, জুলাই ঘোষণাপত্র সংশোধন করে তার আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। সেই আইনি ভিত্তির ওপর আগামী নির্বাচনের আয়োজন করতে হবে। এদিকে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শুধু বিচার শুরু হলে চলবে না, নির্বাচনের আগে ফ্যাসিস্টের সঙ্গে জড়িত সবার বিচার সম্পন্ন করতে হবে। শুধু বিচার শুরু হলে চলবে না, নির্বাচনের আগে বড় বড় ক্রিমিনাল যারা এই দেশের টাকাকে বিদেশে পাচার করেছে, যারা মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, গোটা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশের স্বাধীনতা প্রতিবেশীর হাতে তুলে দিয়েছে, তাদের আগে বিচার করা দরকার ছিল। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। 4 কোটি টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এই মামলায় আরেক সাবেক ভিসি একেএম নুরুন নবী সহ অন্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে যারা এসছেন, তারা বিপুল উৎসাহ উদ্দীপনা ভোট প্রদানের ব্যাপারে জনগণের মধ্যে আছে, সেটি হয়তো অনেককে ইমপ্রেস আপন করেছে। রাতের ভোটের তকমা পাওয়া 2018 সালের জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর এভাবেই সেই বিতর্কিত নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেন তৎকালীন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ। বিভিন্ন টকশোতে বিগত আওয়ামী লীগ সরকারের তোষামদি করে আলোচনায় থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। পুরস্কার হিসেবে আওয়ামী লীগ সরকার 2017 সালে অধ্যাপক কলিমুল্লাহকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেয়। তবে বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের নামে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভিসি কলিমুল্লাহর বিরুদ্ধে গত জুন মাসে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির এই মামলায় বৃহস্পতিবার কলিমুল্লাহকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে সেখান থেকে দুদকের একটি টিম আদালতে হাজির করে তাকে। বিধি বহির্ভূতভাবে ঠিকাদারকে বিল প্রদান করায়
তার বিরুদ্ধে গত 18 জুন দুদক একটি মামলা দায়ের করেছে। আদালতে কলিমুল্লাহ দাবি করেন দীপুমণি শিক্ষামন্ত্রী থাকাকালে তাদের কাছে অন্যায় আবদার করতেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিজ্ঞ আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে এবং ওনাকে ডিভিশনের আদেশ দিয়েছেন এবং বলেছেন যে যদি কোনো মেডিসিন দেওয়া করা হয় সেটাও যেন সরবরাহ করা হয় সেই আদেশও বিজ্ঞ আদালত দিবেন মর্মে জানিয়েছেন। এই মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক ভিসি একেএম নুরুন্নবী সহ আরো কয়েকজন, যাদের বিরুদ্ধে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এদিন ঋণের নামে ইউসিবি ব্যাংক থেকে 48 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ 47 জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবীরা তার রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে ডিবি হেফাজতে নিয়েছে। পরে ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই তথ্য জানার জন্য আয়ুষ সাহেব প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালতের সতর্কতার সহিত বলেছেন যে সতর্কতার সহিত আমাদেরকে 5 দিন আর একজনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। সংবাদের সময় হলো আরো একটা বিরতির। সঙ্গে থাকুন, আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। মানহীন মেডিকেল কলেজে চিকিৎসক তৈরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। তিনি জানিয়েছেন স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনায় 10টি রোগ চিহ্নিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, তবে স্বল্প সময়ে এর সমাধান করা সম্ভব নয়। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য খাতের বিভিন্ন দিক নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আয়োজনে স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, এ পর্যন্ত জুলাই আন্দোলনে আহত 13,811 জনের তালিকা তৈরি করা হয়েছে, যাদের চিকিৎসা দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। একেবারে ভয়াবহ অবস্থা, 10,000 ছেলে মেয়ের বাসস্থান। এবার মধুমতি ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সরকার সিন্ডিকেট ভেঙে বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে এনেছে বলে দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, কাঠামোগত সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু ভিত্তি তৈরি করছে সরকার। আর এদিকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোতে ভূমিকা রাখায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ। দেশের বাজার ব্যবস্থায় অসাধু সিন্ডিকেটের দৌরাত্মে অস্বাভাবিক দামে পণ্য কিনতে হয় সাধারণ মানুষকে, এই অভিযোগ দীর্ঘদিনের। তবে অন্তর্বর্তী সরকারের দাবি, তারা দায়িত্ব নেওয়ার পর থেকেই বাজারে নজরদারি জোরদার এবং কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা প্রতিরোধে কাজ করেছে। জুলাই গণঅভ্যুত্থান স্মরণে এক অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে সিন্ডিকেট দূর করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার। আমরা অনেক ক্ষেত্রেই অগ্রগতি অর্জন করেছি। আমরা বাজার ব্যবস্থায় সিন্ডিকেশনকে নির্মূল করতে সক্ষম হয়েছি। আমরা পিসিবির কার্যক্রমকে অন্তর্ভুক্তমূলক করতে পেরেছি। বলেন, সরকার দীর্ঘমেয়াদী কাঠামোগত সংস্কারে কাজ করছে, যাতে ভবিষ্যতের নির্বাচিত সরকার একটি কার্যকর প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো পায়। এই স্বল্পকালীন সরকারে আমরা আরো বেশি কাঠামোগত সংস্কার করে এমন একটা অবস্থায় উপনীত হতে পারবো, যার মাধ্যমে পরবর্তী নির্বাচিত সরকার দেশকে একটা সুষ্ঠু অর্থনৈতিক এবং বৈষম্যহীন যে আমাদের যে যাত্রা, এই যাত্রায় আমরা অগ্রসর করবো ইনশাআল্লাহ। এদিকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোতে ভূমিকা রাখায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে এ তথ্য জানান। আমাদের কমার্স অ্যাডভাইজারকে কংগ্রেচুলেশন জানিয়েছেন, কারণ আপনি জানেন উনি সাকসেসফুলি আমাদের যে ইউএস এর সাথে যে ট্যারিফ টক্সটা, সেটাকে উনি লিড করেছেন। আমাদের যারা কম্পিটিটর, তাদের থেকে আমরা বলবো যে আমরা একটা এখন
মোটামুটি একই বা ভালো অবস্থানে আছি। শুল্ক কমানোর ক্ষেত্রে বাণিজ্য উপদেষ্টা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং পাল্টা শুল্ক 35% থেকে কমিয়ে 20% নির্ধারণ করা হয়েছে। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। সংবাদের সময় হলো আরো একটি বিরতির। আমাদের সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। জানিয়ে দিব খেলার খবর। এশিয়া কাপ ও নেদারল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ দ্বিতীয় দিনের মতো মিরপুর হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর কাল থেকে শুরু হওয়া ফিটনেস ক্যাম্পে অংশ নিয়েছেন বেশিরভাগ ক্রিকেটারই। ট্রেনার নিক লির অধীনে 14 আগস্ট পর্যন্ত চলবে এই ফিটনেস অনুশীলন। তবে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও টি-20 অধিনায়ক লিটন দাস এবং পেসার তাসকিন আহমেদ ছিলেন অনুপস্থিত। আর গতকাল অনুশীলনে না থাকলেও আজ দলের সাথে যোগ দিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। গাড়ি ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।